অডিও স্টোরি বাই আয়েশা খাতুন চ্যানেলে আজকে আপনারা শুনবেন আবিরের স্প্যারো পর্ব ৫। লিখেছেন সালমা চৌধুরী। এর মধ্যে ২-৩ বার উকি দিয়ে এসেছে, কিন্তু তানভীর গভীর ঘুমে তলিয়ে আছে, তাই ডাক দেয়নি। মোজাম্মেল খান সকাল থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। মালিহা বেগম রান্নাঘরে টুকটাক কাজ করছেন। হঠাৎ কলিং বেলের শব্দ ভেসে এলো। সহসা মেঘের মনোযোগ সরে গেল। সেকেন্ড খানেক পর ঘন ঘন কলিং বেল চাপাতে কলিং বেল বাজতে লাগলো। হালিমা বেগম রান্নাঘর থেকে বললেন, হামেদা এসেছে বোধহয়, দরজাটা খুলে দে মেঘ। মেঘ সোফা থেকে উঠে যেতে যেতে রাগান্বিত কণ্ঠে বলল, আম্মু, হামেদা খালাকে বলবে এভাবে কলিং বেল যেন না চাপে। তখনও কলিং বেল বেজেই চলেছে। মেঘ দরজা খুলতে খুলতে বিরক্ত স্বরে বলল, হামেদা খালা, কানের মাথা খেও না আর। দরজা খুলতেই আঁতকে উঠল মেঘ। হালিমা খালা কোথায়? মেঘের দৃষ্টি পড়ল সামনে দাঁড়িয়ে থাকা পুরুষ যুবকের বুকের মাঝখানটায়। শটান হয়ে দাঁড়িয়ে আছে। আতঙ্কে মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সহসা ২ কদম পিছিয়ে গেল। চোখ পিটপিট করে চাইল মেঘ। অমনি মুখভাগের সবটা জুড়ে অস্বাভাবিক কম্পন শুরু হলো। অপরিচিত এক যুবক নিষ্পলক চোখে চেয়ে আছে। গাল ভর্তি দাড়ি, উস্কো খুস্কো চুলগুলো বেশ লম্বা। পরনে সাদা রঙের শার্ট, কাঁধে একটা ব্যাগ ঝুলানো, সানগ্লাস বুক পকেটে রাখা। মেঘের ২ চোখ বিস্ময়ে উপচে পড়ছে। আতঙ্কিত ঘটনায় থতমত খেয়ে মেয়েটা, তাই মুখ ফুটে কিছু বলতেও পারছে না। সামনে দাঁড়ানো যুবকের দৃষ্টি সরল। অনবরত কলিং বেলের শব্দে যতটা তাড়া মনে হয়েছিল, সেই সব তাড়া সমাপ্তি ঘটেছে। যুবকের নিখাদ চোখে চাউনি কত শত বৎসরের তেষ্টা। মেঘের দৃষ্টি নেমে এলো, আপাদমস্তক পরখ করতে লাগলো। ফের তাকালো যুবকের অভিমুখে। ওপরে উপচে পড়ছে অনাকাঙ্ক্ষিত ঘটনায় থতমত খেয়েছে মেয়েটা, তাই মুখ ফুটে কিছু বলতেও পারছে। নিজের মধ্যে চলমান সকল জড়তার ইতি টানল। জিভ দিয়ে ঠোঁট বিটিয়ে নিভু নিভু কণ্ঠে আওড়ালো, কে আপনি? যুবকের কৌতূহলী চোখের দৃষ্টি খানিক নিভে গেল। মুখ বিবরের উৎফুল্ল ভাবটাও আর নেই। মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে যুবকের ভাবমূর্তি পর্যবেক্ষণ করছে। মালিহা বেগম রান্নাঘর থেকে ডাকলেন, কে এলো মেঘ? মেঘ উচ্চস্বরে বলতে গেল, চিনি না, কিন্তু বলতে পারল না। সামনে দাঁড়ানো যুবকটা ভয়ানক দৃষ্টিতে আটকে দিল তাকে। মেঘ আস্তে করে ডাকল, দেখে যাও। মেঘের ডাক ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছালো কি না কে জানে। মেঘ এক হাতে দরজা শক্ত করে ধরে পুনরায় প্রশ্ন করল, আপনি কে? কাকে চান? তোকে চাই। মুহূর্তেই থমকে গেল মেঘ। ভয়ে আর আতঙ্কে চিৎকার করার অবস্থা। মেঘ দৌড় দিতে নিলে অমনি মেঘের হাতটা শক্ত করে ধরে ফেলল। মেঘ চোখ বন্ধ করে চিৎকার করতে নিলে তৎক্ষণাৎ মেঘের মুখ চেপে ধরল। যুবক নির্দ্বিধায় মেঘের গা ঘেঁষে দাঁড়ালো, কানের কাছে ঠোঁট এগিয়ে ধীর গলায় বলল, আমি আবির। সহসা মেঘ ২ চোখ প্রশস্ত হলো, ফেলফেলে দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। তখনও মেঘের মুখ চেপে ধরে আছে। আবিরের শরীর থেকে আসা তীব্র সুগন্ধির ঘ্রাণ মেঘের দুনিয়া উলটপালট করে দিচ্ছে। শরীরের প্রতিটা শিরা উপশিরাগুলো অবিরত ভাবে কম্পিত হচ্ছে। আবিরের দৃষ্টি তীক্ষ্ণ, চোখে চোখ রেখে বিড়বিড় করে বলল, আমি সাজ্জাদুল খান আবির। সম্পর্কে তোর কি হয় সেটা না হয় তোর ওপরই ছেড়ে দিলাম, কিন্তু আজকের পর কোনোদিন কোনো অবস্থাতে আমাকে চিনতে না পারলে তোর সাথে এমন কোনো অঘটন ঘটাবো যেটা তুই সারা জীবনও ভুলতে পারবি না। তাই আজ এই মুহূর্তে তোর মন মস্তিষ্কে আমার চেহারাটা ঢুকিয়ে নে।
আবির সহসা মেঘকে ছেড়ে দিল। মেঘ ভ্রু কুচকায়, চোখ মুখে বিরক্তি ভাব নিয়ে বলে, আপনি কি পাগল? হ্যাঁ, তোর জন্য পাগল। মেঘ গভীর দৃষ্টি শুরু হলো, বিরক্তির আওড়ালো। কি বললেন? তোর চোখে আমি পাগল, অথচ পুরো দুনিয়ার চোখে আমি অনেক কিছু। এর মধ্যে হালিমা বেগম আসলেন। দরজার বাইরে কাউকে দেখে জিজ্ঞাসা করলেন, কে ওখানে? আম্মুর কণ্ঠ শুনে মেঘ দরজা ছেড়ে দূরে সরে দাঁড়ালো। আবির হাসি মুখে ডাকলো, মামুনি। সঙ্গে সঙ্গে হালিমা বেগম ডেকে উঠলেন, আবির, বাবা তুই এসেছিস? আবির ভেতরে ঢুকলো। হালিমা বেগম ছুটে এসে জড়িয়ে ধরলেন। আদুরে গলায় বললেন, কতদিন পর তোকে দেখছি, কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ। গতকাল বড় আফা বলেছিলেন তুই ঢাকা এসেছিস, কিন্তু আমার কাছে নাম্বার নেই তোর, কিভাবে কল দিব? রাতে তানভীরকে বললাম তোর কল দেওয়ার জন্য। আবির শান্ত গলায় বলল, তানভীর রাতেই বলেছিল আমাকে, তার জন্যই সকাল সকাল চলে এসেছি। তানভীর কল রিসিভ করছিল না, তাই বারবার কলিং বেল চাপছিলাম যেন ওর ঘুম ভাঙে। হালিমা বেগম বললেন, এভাবে ওর ঘুম ভাঙবে না। মেঘের দিকে তাকিয়ে হালিমা বেগম বললেন, এই মেঘ, চিনতে পারছিস? তোর আবির ভাই। মেঘ কোনো মতে শুধু বলল, হ্যাঁ। আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে বলল, ও আমাকে চিনতে হবে না। এই মেয়ে আত্মীয়তার সম্পর্ক ভুলতে বসেছে, হিংসুটে মেয়ে একটা। মেঘ ভেমচি কেটে বলল, আমি হিংসুটে হলে আপনিও তো হিটলারের নানা। হালিমা মেঘকে ধমক দিয়ে বললেন, মেঘ কি হচ্ছে? সঙ্গে সঙ্গে আবিরকে বললেন, আই বস এখানে। এই মেঘ, আবিরের জন্য শরবত করে নিয়ে আই। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। মেঘ রান্নাঘরে গিয়ে একটা লেবু কেটে নিল। গ্লাসে লেবুর রস দিয়ে যেই চিনি কৌটোটা হাতে দিল, তৎক্ষণাৎ মাথায় দুষ্টু বুদ্ধি এলো। 2 মিনিটের মধ্যে শরবতের গ্লাস নিয়ে হাজির হলো। মেঘ হাসি মুখে আবিরের সামনে শরবতের গ্লাস ধরে বলল, নিন আপনার শরবত। আবির শরবতের গ্লাস হাতে নিয়ে মেঘের দিকে একবার চাইল। মেঘের চোখ মুখ তীব্র উত্তেজনায়, ঠোঁটে মিটিমিটি হাসি রেখে আবিরের গ্লাসের দিকে তাকিয়ে কিছু ভাবলো। তারপর গ্লাসটা টেবিলে রাখতে গেলে মেঘ গদগদ কণ্ঠে বলল, আপনার জন্য স্পেশাল শরবত করেছি, খেয়ে দেখুন না। হালিমা বেগম মেঘের সঙ্গে তাল দিয়ে দিলেন, খেয়ে নে বাবা। আবির গ্লাসটা রাখতে গিয়েও রাখতে পারল না। মুখের কাছে গ্লাস নিয়ে আরেক দফায় মেঘকে দেখে নিল। মেঘ তৎক্ষণাৎ মুখ টিপে হাসছে। আবির এক ঢোক শরবত মুখে নিতে 2 চোখ বুঝে এলো। চিনি কিংবা লবণ ছাড়া লেবুর শরবত। 1 চামচ হলুদ গুঁড়ো অন্যরকম ফ্লেভার এনেছে, এই টেস্ট জীবনেও পায়নি। আবিরের ভ্রু জোড়া কুঁচকে আছে। হালিমা বেগম উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, কি হয়েছে আবির, শরবত ভালো হয়নি? মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে আছে, মুখ বিবর ছোট হয়ে গেল। আবির ভাই বলে দিলে কি হবে, ও তো মজা করেছিল। মেঘ আমতা আমতা করে বলল, ভালো হয়নি। আবির শানিত দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘের ভীতুকর চেহারা দেখে নিজে অজান্তে হেসে ফেলল। সঙ্গে সঙ্গে ভ্রু জোড়া দুদিকে সরে গেল। মেঘের দিকে তাকিয়ে থেমে গ্লাসটা সবটুকু শরবত একবারে খেয়ে নিল। ফাঁকা গ্লাসটা টেবিলের ওপর রেখে চাপা নিঃশ্বাস ছাড়ল। এদিকে মেঘের অবস্থা নাজেহাল। কপালে ভাঁজ ফেলে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়েছে আর মনে মনে বিড়বিড় করছে, কি সর্বনাশ করলাম আমি। আবির যে পুরো গ্লাসের শরবত এভাবে খেয়ে নেবে এটা কল্পনাও করতে পারেনি। শরবত বানিয়ে 1 চামচ মুখে দিয়েছিল, সে বিরক্তিকর টেস্ট এখনও মুখে লেগে আছে। 1 মুঠো চিনি খেয়েও বারবার বমি আসছে, অথচ আবির ভাইয়ের নির্দ্বিধায় পুরোটা খেয়ে নিল, কীভাবে সম্ভব? আবির শান্ত কণ্ঠে জবাব দিল, শরবত খুব ভালো হয়েছে মামনি। ঠিক আছে, তুই রেস্ট নে, আমি রান্না বসাই। হালিমা বেগম উঠে গেলেন। মেঘ তখনও ঠায় দাঁড়িয়ে আছে। কোনোভাবে সহজ হতে
পারছে না মেয়েটা। হালিমা বেগম রান্নাঘরে ঢুকতে মেঘ এগিয়ে এলো, অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করলো, আপনি শরবতটা কিভাবে খেলেন? আবির ঠান্ডা কণ্ঠে বলল, তুই এত কষ্ট করে বানিয়েছিস, আমি না খেলে তোর খারাপ লাগতো না? তাই বলে পুরোটা খেয়ে নেবেন? তিতা লাগেনি? আমার কাছে তিতা মনে হয়নি। ফিসফিস করে বলে, বা বা ভাইয়াকে কিছু বলবেন না প্লিজ। মেঘ চোখ বড় বড় করে চাইল আবিরের দিকে, খানিক ঝুঁকে, সরি, আমি আপনার সাথে দুষ্টুমি করেছিলাম। আপনি আম্মু। আবির আর চোখে তাকিয়ে মুচকিয়ে হাসল। কেবল আবিরের হাসিতে মেঘের মনে অস্বস্তির ভর করেছে, হৃদয়ের কম্পন শুরু হয়েছে। আবিরের চোখে চোখ রাখার শক্তি হারিয়ে ফেলেছে। এমন কেন হচ্ছে? এই চোখে কিসের এত আকুতি? মুহূর্তেই মেঘের দৃষ্টি সরে গেল। দুরন্ত হৃদয়ের গতি নিয়ন্ত্রণ এনে নরম পায়ে দূরে সরে দাঁড়ালো। আবির তখনও নীরের দৃষ্টিতে মেঘকে দেখছে। ব্যগ্র মনের ব্যাকুলতা, দু চোখ আটকে আছে। ভালোবাসার নিঃশব্দ স্বীকারোক্তি চোখের ওপর পড়া মায়ায় জন্ম দিচ্ছে। মুখে কিছু না বললেও দৃষ্টি নির্দ্বিধায় বলে দিচ্ছে, আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি। সূর্য যেমন সোনালি আলো পৃথিবীকে আলোকিত করে, তেমনি মেঘের ঠোঁটের দুষ্টু হাসি, কান্না, আতঙ্কে ভঙ্গি, এমনকি নীরবতায় ও আবিরের মন অস্থিরতা বাড়াচ্ছে। আবির দৃষ্টি অনর। মেঘ আস্তে করে গলা ছেড়ে বলল, আপনি চাইলে ভাইয়ার রুমে রেস্ট নিতে পারেন। আবিরের অলৌকিক ভাবনায় অবসান ঘটল। হৃদয়কণে জন্ম নেয়া অনুভূতিদের ধামাচাপা দিয়ে উষ্ণ নিঃশ্বাস ছাড়ল। দৃষ্টি গভীরতায় আটকাতে দু চোখ বন্ধ করে নিল। নিজের সংযত করে প্রশ্ন করল, তানভীর উঠেছে? মনে হয় উঠেছে। কোন রুম ওর? মেঘ ইশারায় দেখিয়ে দিল। আবির ব্যাগ নিয়ে সেদিকে যেতে যেতে একবার ফিরে তাকালো। মহগরে আচ্ছন্ন চোখের পল্লব ঝাপটে মুচকি হেসে রুমে চলে গেল। আবিরের অমন দৃষ্টি, রহস্যময়ী হাসি বারবার প্রশ্ন বৃদ্ধি করছে মেঘকে। অতীত বর্তমান একাধারে মিশে যাচ্ছে। আবিরের সাথে দেখা সাক্ষাৎ নেই, বহু বছর হতে চলল। সেই ছোটবেলায় কবে কি দেখেছিল সেসব মনেও নেই সেভাবে। বয়স আর চেহারা দুটোতেই এসেছে অমূল পরিবর্তন। অথচ প্রথম দেখাতেই মেঘকে তুমি বলে সম্বোধন করলো। বিষয়টা মেঘের কাছে একটু বেমানান লাগছে, তবে নিজেকে প্রশ্ন করছে, তুমি বললে কেমন শুননা তো? হয়তো ভালো, নয়তো এমনই বেমানান। হালিমা বেগম রান্নাঘর থেকে ডাকলেন, মেঘ। আসছি আম্মু। মেঘ মস্তিষ্কের সব ভাবনা চিন্তা দূরে সরিয়ে রান্নাঘরে গেলে হালিমা বেগম বললেন, আজকে আমাকে একটু হেল্প করতে হবে মা। ঠিক আছে, করব। কিন্তু কি রান্না করবে তুমি? হালিমা বেগম নির্দ্বিধায় বলতে লাগলেন, পোলাও, মুরগির ঝাল, মাংস, চিংড়ি, মাছ ভুনা, মাছ ভর্তা, আর কি করা যায় বলতো? মেঘ দাঁতে দাঁত পিষে বলল, এত আয়োজন কেন? কতদিন পর আবির এলো, ভালো মন্দ রান্না করব না? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার জন্য তো এত আয়োজন করো না। তুই কি মেহমান? মেহমান হলেই কি এত আয়োজন করতে হবে? হ্যাঁ, করতে হবে। তুই ছোট, তাই বুঝবি না। হেল্প করবি কি না বল? মেঘ আস্তে করে বলল, কি কি করতে হবে বলো। তানভীর ঘুমোচ্ছে। আবির ব্যাগটা চেয়ারের ওপর রেখে রুমটা ঘুরে দেখছে। ছোট্ট একটা রুম, ব্যালকনি পর্যন্ত নেই। রুমে জিনিসপত্র পরিমাণও কম। একপাশে তানভীর কিছু কাপড় চোপড় ভাঁজ করে চেয়ারে রাখা, অন্যদিকে টেবিল ল্যাম্প, ফোন, কয়েকটি বই এলোমেলো অবস্থায় পড়ে আছে। আবির তানভীরের পাশে বসলো। তানভীরের হাতে ধাক্কা দিয়ে আস্তে করে ডাকলো, তানভীর। দ্বিতীয়বার ডাকতেই সজাগ হলো। ঘুম ঘুম চোখে আবিরকে দেখে মৃদু হেসে বলল, কখন আসছো ভাইয়া? বেশ কিছুক্ষণ হলো। তানভীর এবার স্পষ্ট চোখে তাকালো, ধীর গলায় আওড়ালো, আমায় কল দিয়েছিলে? অনেকগুলো।
তোর ফোন দেখলাম সাইলেন্ট করা। কাজের সময় ফোন সাইলেন্ট করে রাখি, এই ঘুমানোর আগে খেয়াল ছিল না, সরি। কোনো ব্যাপার না। তানভীর পূর্ণ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বনুর সাথে দেখা হয়েছে? আবির মুচকি হেসে উপর নিচ মাথা নাড়ল। তানভীর ফের জিজ্ঞাসা করলো, বনু চিনতে পেরেছে তোমাকে? প্রথম চিনতে পারেনি, পরে চিনেছে মনে হয়। আজে বাজে কোনো আচরণ করেনি তো? আবির চেহারায় পাল্টে এলো, ভ্রু কুঁচকে গভীর কণ্ঠে বলল, ওর সাথে আমার কি হলো কি হলো না এসব আমি তোকে শেয়ার করতে বাধ্য নই। আমি সে কথা জানতেও চাই না। ফ্রেশ হয়ে আয়, কথা আছে। তানভীর ঘাড় কাত করে সম্মতি দিল। সঙ্গে সঙ্গে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। মিনিট দুয়েক পর মেঘ রুমে এলো। আবিরের মনোযোগ তখন ফোনে, মেঘকে খেয়াল করেনি। মেঘ গলা খাকারি দিতেই আবির স্পষ্ট চোখে তাকালো। মেঘ মলায়ন কণ্ঠে জানতে চাইল, আপনি কি চা খাবেন? শরবতের মতো এত মিষ্টি চা? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, ভালো চা দিব। খাবেন? হাত পা না পুড়িয়ে চা করতে পারলে আমি খেতে পারি। আমার জন্য এক কাপ চা করতে হাত পোড়ালে এই চা আমার গলা দিয়ে নামবে না। তানভীর ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, বুনু খুব ভালো চা করে আর হাত পা পোড়ায় না। ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে মেঘের মুখও হাসি ফুটল। মেঘ আবারও জিজ্ঞাসা করলো, আদা কুচি দিয়ে লাল চা খাবেন নাকি কড়া লিটারের দুধ চা? আবিরের সরল জবাব, আদা কুচি দিয়ে লাল চা। তানভীরের দিকে তাকিয়ে আবির জিজ্ঞাসা করলো, তুই কি খাবি? আমারটা বুনু জানে। মেঘ সঙ্গে সঙ্গে চা করতে চলে গেল। তানভীর হাত মুখ মুছতে ব্যস্ত হলো। আবির আশেপাশে নজর বুলিয়ে গম্ভীর কণ্ঠে আওড়ালো, এই রুমে তুই কিভাবে থাকিস?